জিনজিরা বলে একটা জায়গা আছে, একটা কিন্তু কথা ছিল জিনজিরা প্রোডাক্ট, তার মানে নকল প্রোডাক্ট। আমাদের রাজনীতির ভেতরেও এখন পলিটিক্স ঢুকে গেছে। যেই রাজনীতি তারা দেখে এইটা একটা ব্যবসাতে পরিণত হয়েছে। মানুষ নির্বাচন ব্যবস্থার উপরে আস্থা হারিয়ে ফেলেছে। আস্থা ফিরিয়ে আনার জন্য 3 বার তত্ত্বাবধায়ক সরকার, তারপরে আর এই তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা হয়তো নাও থাকতে পারে। এবারকার নির্বাচন যদি বলি, কেন জানি মনে হচ্ছে আবার সেই আগের মতো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি নিয়ে একটা আলোচনা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা আছে। ডিসেম্বর যত এগিয়ে এসছে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের ইতিহাসটা নতুন করে বলার একটা চেষ্টা হচ্ছে। এই ইতিহাসকে কেউ বলছেন যে আসলে যদি এই বুদ্ধিজীবী দিবসে যেতে বলি যে বুদ্ধিজীবী তারা মারা যাননি, পাকিস্তানিরা মারেনি, কেউ বলছে ভারতীয়রাই ষড়যন্ত্র করে মেরেছে। এটা এমন রাজনৈতিক দলের নেতা বলছেন, বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষকরা বলছেন, প্রকাশ্যে অনুষ্ঠানে বলছেন। এই সমস্যা, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? দেখুন, আমাদের দুর্ভাগ্য যে এমনভাবে সিচুয়েশনটা ডেভেলপ করেছে যে মানুষ কারো কথা বিশ্বাস করতে চায় না। তাদের অভিজ্ঞতায় তারা দেখেছে যে একবার এক কথা বলে ঘটনা ঠিক উল্টাটা হয়, এবং তার মনের কথা প্রকাশ না করে কথাও হিসাব করে বলে। কোন হিসাব? লাভ লোকসানের হিসাব। কোন কথাটা বললে আমার এটা আর্থিকভাবে সুবিধা হবে, কোন কথাটা না বললে আমার আর্থিকভাবে সুবিধা হবে, এইভাবে হিসাব নিকাশ করে। এটা অবধারিত সেই সমাজে, যেটা আমার বিশ্লেষণ অনুযায়ী বাজার অর্থনীতির ধারায় পরিচালিত। এবং অর্থনীতি হলো, রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। রাজনীতিতে কে কী করছে সেটা ঠিকমতো বুঝতে হলে আপনাকে কিন্তু অর্থনীতি ভালো করে বুঝে নিতে হবে। এবং যেহেতু অর্থনৈতিক স্বার্থটা একটা প্রধান বিবেচ্য বিষয় হয়, সুতরাং আমি চাই আর না চাই এটা হতেই হবে। এই উপদেষ্টারা কিছুদিন আগে আমার সঙ্গে একটা আলোচনা হচ্ছিল টেলিফোনে, আমাকে দাওয়াত করেছিল ইফতার পার্টিতে। তা আমি বললাম যে তোমাদের যে বদনাম হচ্ছে এটা খেয়াল রাখো, টাকা পয়সা কই থেকে পাও, এই হিউজ খরচ করো, মার্সিডিজ ছাড়া চলো না, ইত্যাদি ইত্যাদি। আমি যখন ডাকসুর ভিপি ছিলাম স্বাধীনতার পর, তখন কিভাবে কি করতাম এইগুলো সব শুনে টুনে সে টেলিফোনে কথা হচ্ছে। সে বললো যে সেলিম ভাই, আওয়ামী লীগ আর বিএনপির সঙ্গে পাল্লা দিতে হলে এইগুলো না করলে চলবে? তা আওয়ামী লীগ আর বিএনপির সঙ্গে পাল্লা দিতে হলে পরে আমি তখন অবশ্য বলেছি, এই লুটপাটের টাকা বানানোর পাল্লা দিয়ে তো তুমি পারবে না, তুমি দেশপ্রেমে পাল্লা দাও, আত্মত্যাগে পাল্লা দাও। কিন্তু পরিস্থিতি এমন যে তাদের যান বাঁচাইতে হলে কিংবা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আরও কিছু তদবির বাণিজ্য করতে হলে তাহলে তাকে তো এইসবের আশ্রয় নেওয়া ছাড়া উপায় নেই। হয়তো নিজের মনে একটা ফিলসফিক্যালি জিনিস দাঁড় করায়, ঠিক আছে এটা করে নেই, তারপরে আমি একেবারে সব কিছু ছেড়ে টেড়ে দিয়ে করব। কিন্তু যখন আপনি একটা সিস্টেমের ভেতরে পড়ে যান, তখন তো ওই সিস্টেম আপনাকে বের হতে দেবে না। দিলেও আপনাকে লাথি দিয়ে বের করে সেখানে আরেকজন রিপ্লেসমেন্ট দাঁড় করাবে। যাই হোক, সেটা তো একটা সামগ্রিক সমস্যা। এখন মানুষ কাউকে বিশ্বাস করতে চায় না। ওর জন্য এই যে বলা হচ্ছে ইলেকশন শিডিউল অলরেডি অ্যানাউন্স, তারপরে বলছে যে এটা আমাদের এখানে, সরি এটা সিমিলারটা ইউজ করার জন্য, জিনজিরা বলে একটা জায়গা আছে, একটা কিন্তু কথা ছিল জিনজিরা প্রোডাক্ট, তার মানে নকল প্রোডাক্ট। বোঝা যাবে না কী কী হচ্ছে। আমাদের রাজনীতির ভেতরেও এখন পলিটিক্স ঢুকে গেছে। আমি এই হেডিং দিয়ে একটা লিখেছিলাম, পলিটিক্স বলতে খারাপ অর্থে, আর রাজনীতি হলো নীতির রাজা। সেই সততা, দেশপ্রেম, সেইগুলো বাদ দিয়ে সমস্তটাই প্রধানত, আমি সকলের ক্ষেত্রে বলবো না, কিন্তু প্রধানত মানুষের দৃষ্টিতে যেই রাজনীতি তারা দেখে এইটা একটা ব্যবসাতে পরিণত হয়েছে। এবং অনেক সময় অনেক লোক বলে যে বাংলাদেশে এখন সবচেয়ে লাভজনক ব্যবসা হলো এমপিগিরির ব্যবসা বা মন্ত্রীগিরির ব্যবসা। কারণ সবচেয়ে কম ইনভেস্টমেন্ট করে সবচেয়ে অল্প সময়ে আপনি হাইয়েস্ট রিটার্ন নিয়ে আসতে পারবেন। সেটা হলো আপনি ম্যাক্সিমাইজ প্রফিট ওভার টাইম, এটা একটা ইকোনমিক ফেনোমেনা আছে। তো এই জায়গাটায় জিনিসটাকে নিয়ে যাওয়া হয়েছে, যার ফলে কোন দিক থেকে আমরা ক্যারাম বোর্ড খেলি না, স্ট্রাইকার মারি বাঁ দিকে, গুটি যায় ডান দিকে, মানুষ তো এইগুলো থেকেই তার এডুকেশনটা হয়। মানুষ, আপনি চান আর না চান, মানুষের ধারণা কেউ সত্য কথা বলে না। এইটা চেঞ্জ হবে তখনই, আপনি আল্লাহর কসম বলে যতই বলেন মানুষ বিশ্বাস করবে না। যখন দেখবে 2, 4, 5 বছরে
যে আমি যেটা ভেবেছিলাম এটা তো এরকম না, অন্যরকম। এরশাদের পতনের পর আমরা যখন তার আগে আগে যে রূপরেখা তৈরি করা হলো, 3 জোটের রূপরেখা, সেইটার ভিতরে কিন্তু আমি লিখেছিলাম, আমাকে ড্রাফট করার দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি লিখেছিলাম আগামী 3টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এবং খুব ইন্টারেস্টিং, শেখ হাসিনা এবং খালেদা জিয়া 2 নেত্রী বললেন যে এইসব বাড়তি কথা না আনাই ভালো। সুতরাং নির্বাচনের ব্যাপারে কিভাবে কি হবে না হবে এই সমস্ত কিছুটাই কিন্তু যেইভাবে আকাঙ্ক্ষিত সেইভাবে কিন্তু তারা করতে পারলো না। এবং সেই কারণে আমরা দেখতে পেলাম যে এরশাদের পতনের পর আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে এই স্বৈরাচারের আবর্জনা পরিষ্কার করার কাজে আমরা মনোনিবেশ করব, দলীয় স্বার্থ সেইটা সেকেন্ডারি হবে অন্তত 1-2 বছর। এবং সেইটা না হয়ে যেটা হলো, কে কার আঁচলে বেশি করে আবর্জনা বেঁধে নিবে এই কম্পিটিশন লেগে গেল। এবং আরেকটা জিনিস হলো, সেটা হলো যে আমাদের দেশের রাজনীতিতে টাকার প্রভাব এবং কে কাকে উইন করে কাকে পক্ষে নিতে পারবে এইটার ভেতরে চলে গেল। আমাদের যুক্তিটা খালি বলে আমি শেষ করব, এই যুক্তিটা কি ছিল, ওয়াই 3টা টার্ম কেন, ওয়াই নট সব সময়ের জন্য। আমার যুক্তিটা ছিল যে মানুষ নির্বাচন ব্যবস্থার উপরে আস্থা হারিয়ে ফেলেছে, আস্থা ফিরিয়ে আনার জন্য 3বার তত্ত্বাবধায়ক সরকারের, তারপরে আর এই তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা হয়তো নাও থাকতে পারে। এবং যেটা পরে পার্লামেন্টে তারা পাশ করলো এবং কোর্টের রেফারেন্স দিয়ে কোর্ট এটা বললো যে অনির্বাচিত সরকার কোনো অবস্থায় এই কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল প্রিন্সিপালকে ভায়োলেট করে কোনো ব্যবস্থা আমাদের এখানে হতে পারে না, সেটা নাকচ করেছিল। অবশ্য গত কয়েকদিন আগে সেটা কোর্টে নাকচ হয়ে গেছে।